जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকের এই শুভ অনুষ্ঠানের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই দি মহেন্দ্র পাবলিশিং কমিটির যে সুযোগ্য কর্মকর্তাগণ, এই প্রেক্ষাগৃহ তথা সংশ্লিষ্ট ব্যবস্থাপনা এবং উপস্থিত সুধীবৃন্দের সুখ সুবিধের যারা বন্দোবস্ত করেছেন, সেই বিবেকানন্দ সোসাইটির কর্মকর্তারা, অন্যতম বক্তা ডক্টর সঞ্জয় ঘোষ, ডক্টর অঞ্জনা চট্টোপাধ্যায় এবং উপস্থিত সুধীবৃন্দ, আমরা পূর্ণ দর্শন মহেন্দ্রনাথ দত্তের প্রসঙ্গে সমবেত হয়েছি। কতগুলো শব্দ আমাদের স্ট্রাইক করে এমন ভাবে, যেগুলো মধ্যে একটা কিছু ধ্বনি মাধুর্য থাকে। আমার নিজের ক্ষেত্রে যখন পুরো মানে বুঝতাম না, সেই সময়ে স্ট্রাইক করেছে যে শব্দগুলো, তাদের অন্যতম হচ্ছে পূর্ণ দর্শন। আজকের এই সভায় আপনারা একাধিকবার শুনেছেন শব্দটি, খুব এখনকার ভাষায় বলতে গেলে হন্ট করে যে পূর্ণ দর্শন। তিনি স্বামীজির ছোট ভাই, তার বহুমুখী প্রতিভার কথা আমরা জানি, তার বইপত্র সবই আছে, কিন্তু একজন মানুষকে সকলে ভালোবেসে শ্রদ্ধা করে পূর্ণ দর্শন বলছেন, সেটা আমার মতো যারা দর্শনের ছাত্র বা অধ্যাপক নই, আমাদের ব্যাখ্যা করবার অপেক্ষা রাখে না যে এর মধ্যে অনেকটা তার অ্যাকসেপ্টেন্স, তাকে রেসপেক্ট করা, সব মিলেমিশে যে মানুষটিকে ভালো লাগে, তার দর্শনে পুণ্যবান মানুষ যেভাবে ভাবি না কেন। ওই যে বলছিলাম যে যখন প্রথম শুনেছি শব্দটার মানেও ঠিক মতো জানতাম না, কিন্তু অ্যাসোসিয়েট করতে ভালো লাগতো যে ঋষি প্রতিম চেহারা, স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রম সম্পর্কে ছোট ভাই, আর এই পূর্ণ দর্শন কথা সব মিলেমিশে একাকার হয়ে যেত। আমরা বলছিলাম বহুমুখী প্রতিভার কথা। বহুমুখী প্রতিভার যার থাকবে তিনি পূর্ণ দর্শন হবেন কিনা বলা মুশকিল। অনেক সময় ব্যবহার এমন থাকে যে বাবা দূর থেকেই শোনা ভালো বা বইপত্রে পড়া ভালো, কাছে গেলে খুব মুশকিল। কিন্তু বহুমুখী প্রতিভাধর আবার তার সঙ্গে পূর্ণ দর্শন, এটা মনে হয় দৈব যোগাযোগে করে থাকে। তবে বহুমুখী প্রতিভার কথা যদি ভাবি, মনে হয় যে আমরা শুনছিলাম সবই যে স্নায়ু বিজ্ঞান নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবাধে এবং স্বচ্ছন্দে বিচরণ করেছেন। ভারতবর্ষের উন্নয়নের কথা বলেছেন, মেয়েদের জাগরণের কথা বলেছেন, টয়লার্স রিপাবলিকের কথা খুব প্রমিনেন্টলি বলেছেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন দিকে তিনি বিচরণ করেছেন। কিন্তু মনে হয় যে একটা শব্দ আবারও সেখানে খুব প্রমিনেন্টলি আমাদের কাছে আসছে, সেটি হচ্ছে অনুধ্যান। তার যে অনুধ্যান সিরিজ, বিভিন্ন ব্যক্তির উপরে যে অনুধ্যান মহেন্দ্রনাথ দত্ত মহাশয় করেছেন, সেইটা মনে হয় খুব বেশি রকমের গুরুত্বপূর্ণ। তার কারণ আমি নিজে বিজ্ঞান প্রযুক্তির ছাত্র হিসেবে ভাবি যে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে অনেকে বলতে পারবেন, আমাদের আগে বলেছেন, এখন বলছেন, আমরা যখন থাকবো না তখনও বলবেন। কিন্তু এই যে অনুধ্যানগুলো করেছেন মহেন্দ্রনাথ দত্ত মহাশয়, শ্রীরামকৃষ্ণের উপরে করেছেন, লাটু মহারাজের উপর করেছেন, মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, রামকৃষ্ণ মিশন সম্পর্কে লিখছেন মানে বলছেন, পরে কেউ লিখছেন। এই অনুধ্যানগুলো বোধহয় তাকে অমর করে রাখবে। যদি উল্টো দিক দিয়ে ভাবি যে তিনি শুধু বিজ্ঞান প্রযুক্তি নিয়ে লিখেছেন, ভারতবর্ষের উন্নয়ন নিয়ে লিখেছেন, আর এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন নিয়ে কিছু লেখেননি, he has not preferred, he has not opted to write anything, তাহলে কেমন হতো সেটা আপনাদের অনুমানের বিষয়। কিন্তু আমার দিক থেকে মনে হয় যে যদি অন্য দিকটা ভাবি যে অনুধ্যানগুলোই লিখেছেন, আর কিছু লেখেননি, তাহলেও তিনি অমর হয়ে থাকতেন।
মনে হয় আপনারা দ্বিমত হবেন না। সেই জন্য এই যে অনুধ্যানের যে জায়গা, যেখানে কিনা কতগুলো ভাবাদর্শ সম্পর্কে উনি বলছেন, এত স্বচ্ছন্দ ভাবে বলছেন যে আমরা যারা তাকে দেখিনি, দেখার কথাও নয়, তাদের মনে হয় যেন তিনি সামনে বসে গড়গড়িয়ে কথা বলে যাচ্ছেন। সেই যে মহেন্দ্রনাথের শক্তি, মহেন্দ্রনাথের প্রতিভা, যেখানে তিনি এই অনুধ্যানগুলো করছেন, সেগুলো একটা অন্য রকমের বিশেষত্ব রয়েছে। আবার তার মধ্যে বলছিলাম যে রামকৃষ্ণের অনুধ্যান, ঠাকুরের অনুধ্যান, কিন্তু মনে হয় যে তিনি ঠাকুরের অনুধ্যান বললেও বা লিখলেও শ্রীরামকৃষ্ণকে যেভাবে তিনি দেখেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্থূল জীবদ্দশায়, তাতে না শ্রীরামকৃষ্ণকে বিরাট কিছু বলে তার মনে হয়েছে তা নয়। কি করে জানছি এই জন্যেই যে তিনি খুব পরিষ্কার ভাবে সেগুলো লিখেছেন। যে ঠাকুর বলবারও তখন অতটা প্রচলন ছিল না, পরমহংস মশাইয়ের মধ্যে যে কি বিশেষত্ব সেটা বোঝা যাচ্ছে না। রামদাদা তার কাছে যান, নরেন্দ্রনাথ যান, তিনি নিজে কখনো বড়দা বা এরকম কিছু বলেননি, নরেন্দ্রনাথ যান, রামদাদা যান, কিন্তু পরমহংস মশাইয়ের মধ্যে যে কি বিশেষত্ব সেটাকে অযথা তিনি কিছু এস্টাবলিশ করবার চেষ্টা করেননি। স্বামীজির ছোট ভাই সেই সময়তে ঠাকুরকে যেরকম দেখেছেন যে গ্রাম্য মানুষ, কিন্তু কথাবার্তার মধ্যে একটা আকর্ষণীয় শক্তি আছে ইত্যাদি ইত্যাদি, এর বেশি আর তিনি কিন্তু ওই তখন তার অনুভূতি হয়নি। অবতার, ভগবান এসব বলা তো অনেক দূরের কথা। এর মধ্যে দিয়ে যে মহেন্দ্রনাথকে পাচ্ছি, তিনি ভীষণ অনেস্ট একজন পুরুষ। আমাদের অনেক সময় হয় যে পাঁচজনে যাকে মানছেন, পাঁচজনে যার সুনাম করছেন, আমিও চাকরি তার সম্বন্ধে প্রশংসা করে দিলাম যদি সেই আলোর বৃত্তের মধ্যে কোনোভাবে ঢুকে পড়তে পারি। কিন্তু এর জন্য একটা সততা লাগে বোধহয়, যে এটা বলা যে তখন পরমহংস মশাইকে বিশেষ এরকম ভাবে বুঝতে পারিনি। যদিও পরিণত বয়সে মহেন্দ্রনাথ অন্য রকম হয়ে গেছেন। ঠাকুর তার জীবনে কিভাবে আসন গ্রহণ করেছেন তার অভিজ্ঞান হচ্ছে মহেন্দ্রনাথের একটি উক্তি, যেখানে তিনি বলছেন, ঠাকুরের পা আমার মাথা এক হয়ে গেছে। এটি কিন্তু অনেক পরিণত বয়সে বলেছেন তিনি। তার আগে ওইভাবে বলছেন এবং শ্রীরামকৃষ্ণের অনুধ্যানে ওই কথাগুলি লেখা রয়েছে। এইবার যখন শ্রীরামকৃষ্ণের দেহাবসান হচ্ছে, তখন যে ঘটনাগুলো ঘটছে, আমি আমার বক্তব্যের মধ্যে সেইখানটিতেই শুধু থাকবো, আর অন্যদিকে যাব না। যে ওই যে বলছিলাম, মনে হয় যে এই ব্যাপারটা মহেন্দ্রনাথকে হয়তো অমর করে রাখবে। মনে হয় কিরকম না, যখন শ্রীরামকৃষ্ণের অদর্শন হলো, ঠাকুর দেহ রাখলেন, তারপরে রামকৃষ্ণ সংঘ গড়ে উঠছে, সেই সময়কার কথা মহেন্দ্রনাথ লিখছেন। বরানগর মঠ, আলমবাজার মঠ, কিঞ্চিত বলরাম মন্দিরের কথা আছে, বেশ ভালো মতোই আছে। আবার পরবর্তীকালে তিনি যখন বিদেশে গেছেন, দাদাকে বা বিবেকানন্দকে দেখেছেন লন্ডনে, তারপরে লেখা আছে কাশীতে দেখেছেন, এইসব হয়েছে। কিন্তু বরানগর এবং আলমবাজার, তার মধ্যেও আবার বিশেষভাবে বরানগর পর্বের যে অনুধ্যান, সেটা ওই দেখলেন এবং বৈঠকি ভঙ্গিতে বললেন, শুধু তাই নয়, আজকের দিনে একটি বিশ্বস্ত ইতিহাসের দলিল, বা ঠিক বলতে গেলে ইতিহাসের বিশ্বস্ত দলিল, যেখান থেকে আমরা ওই সময়কার সংবাদ পাচ্ছি। স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজের লেখা গ্রন্থ থেকে ওই সময়কার সংবাদ রয়েছে, আমরা পাই। আর মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের রচনা, এই দুটি খুব উল্লেখযোগ্য, বা সম্ভবত দুটি মাত্র। সেখান থেকে আমরা ওখানকার খবরাখবর পাচ্ছি, আরো কিঞ্চিত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু বরানগর মঠের কথা যখন তিনি লিখছেন, আজকের দিনে আমরা মঠ বলছি, তখনকার দিনে আপনারা জানেন যে লোকে পোড়ো বাড়ি বলতো। আমি যখন ছাত্র অবস্থায়, স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এখানে রয়েছেন, আমি যখন স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মাত্র, তখন তাঁরই সম্মতিতে, অনুগ্রহে উদ্বোধন কার্যালয়ে আমি স্বেচ্ছাসেবক রূপে কাজ করবার সুযোগ পাই। তখন ইউনিভার্সিটির পড়াশোনার ফাঁকে ফাঁকে এই প্রুফ দেখা, কিছু একটা কপি করে দেওয়া, এইসব করতে করতে চমকে গেলাম যে মহারাজ আমাকে যেটু সুযোগ দিয়েছেন,
সেটা রামকৃষ্ণ সংঘের সেবা, উদ্বোধনের সেবার মাধ্যমে। আর তার সঙ্গে সঙ্গে আমি কারোর সঙ্গে ঠিক শেয়ার করতে পারছি না সেই বয়সে, কিন্তু একটা বিরাট অবাক হয়ে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে দেহ রক্ষা করলেন, বলা হচ্ছে যে তার হাড় কখানা মাত্র ছিল শেষের দিকে। এই কখানা শব্দটিকে যদি ধরি, এই হাড় কখানা থেকে তিনি যখন দেহ রক্ষা করলেন, আর এরা যে বাড়ি থেকে উঠলেন সেখানে ইট কখানা ছিল। সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যেই মেটেরিয়ালি দেখতে গেলে কিছু নেই, কিন্তু তার মধ্যে যে সব কিছু রয়েছে সেটা আমার ওই বয়সে একটা বিরাট চমকের মতো ছিল, যেটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এবং সেই চমকের যে সংবাদ, যে উপলব্ধি, তার অন্যতম পুরোধা পুরুষ মহেন্দ্রনাথ দত্ত, যিনি কিনা এই ঘটনাগুলো লিখছেন। তখনকার যে তরুণ তাপস, তাদের নিজেদের জীবনেরই কোনো ঠিক নেই, কি খাবেন কি করবেন, সুতরাং তাদের তো লিখে যাওয়ার কথা নয়। মহেন্দ্রনাথ সেগুলো লিখছেন। অদ্ভুত স্মৃতিধর ছিলেন তিনি, এবং সেই যে স্মৃতি থেকে লিখছেন সেখানেও তার সততার জায়গাটি ওই ছাত্রাবস্থায় আজকের দিনে আমাদের শিক্ষণীয়। কিরকম? যেখানটাতে মনে নেই সেখানটা পরিষ্কার লিখছেন যে ওই দিন এই ঘটনা ঘটেছিল, কিন্তু কে কোনখানে যে কে কে এসেছিলেন এবং কে কোথায় দাঁড়িয়েছিলেন আজকে আমার মনে নেই। এই যে ক্যান্ডিড এক্সপ্রেশন, এটা সচরাচর হয় না অনেক ক্ষেত্রেই, যেটা লিখে দিলাম আর কে আর এটার প্রতিবাদ করবে, কিন্তু বলছেন যে আমার সেটা মনে নেই। তার মানেই যে যে জায়গাটা মনে আছে সেটা প্রচন্ড ট্রিমেন্ডাস। আর এই সততার কথা আমরা বারবার উল্লেখ করছিলাম। সততার সঙ্গে ওই একটা নৈপ্রক্তিক ভাব আছে, অবজেক্টিভ ভাব আছে, যে তাঁর দাদা বিবেকানন্দ, যে সে মানুষ তো নন, কিন্তু ইনি যে লিখছেন মনে হচ্ছে যেন ইনি একজন আউটসাইডার। কোথাও ওরকম নেই যে অধিনায়ক রূপে, ক্যাপ্টেন রূপে, পথপ্রদর্শক রূপে বিবেকানন্দ যা গড়ে তুলছেন, আমার বড়দা যা গড়ে তুলছেন, সেই ভাবটা নেই। এই যে নৈপ্রক্তিকতা, সেটি আমাদের স্বামী ব্রহ্মানন্দজির একটি উক্তির কাছে নিয়ে আসে, যেখানে তিনি বলছেন, মহিম আমাদের সাদা কাপড়ে সন্ন্যাসীর অধিক। ওরা অনেক সময় মহিম বলতেন, দুটো ম, যদিও মহেন্দ্রনাথ দত্ত মহাশয় যেখানে সই করছেন সেখানে স্বাভাবিকভাবেই মহিম দেখতে পাওয়া যাচ্ছে, দন্তন্য, কিন্তু ঠাকুর যেমন নানান রকম ভাবে নামকে ব্যবহার করতেন, এরাও করেছেন, ওইটা বলতে হয়তো সুবিধা হয়। তো বলছেন, মহিম আমাদের সাদা কাপড়ের সন্ন্যাসীর অধিক। সেই পুণ্য দর্শন মহেন্দ্রনাথের ১৪৯তম জন্মদিনে আমরা সমবেত হয়েছি, এটা মনে পড়ছে। আর মনে পড়ছে যে তিনি ওই যে বর্ণনগর মঠে গেলেন, গিয়ে যা দেখলেন। আমি যদি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ সম্বন্ধে যা বলেছেন সেগুলো শুধু রিড আউট করে যাই, বিবেকানন্দের কথা আলাদা করে কিছু না বলি, তাহলেও মানুষজনের ওই উক্তিগুলো শুনলে বিবেকানন্দকেই মনে পড়বে যে ও আচ্ছা, উনি বলেছেন। সেরকম বরানগর মঠের কথা, আলমবাজার মঠের কথা যখন আমরা শুনি, পড়ি, তখন মহেন্দ্রনাথকে খুব বেশি রকমের মনে পড়ে। ওই মনে পড়ে যে তিনি কিরকম ভাবে দেখছেন যে সেই ইয়াং ছেলেদের মধ্যে ত্যাগ, তপস্যা এবং কঠোরতা তাদের মধ্যে দেখতে পাচ্ছেন। এবং সেই কঠোরতা, ত্যাগ, তপস্যা কেন ওনার লেখার মধ্যে ইঙ্গিত রয়েছে, বা ওনার যে কাজ তার মধ্যে ইঙ্গিত রয়েছে, যে ওই যে শ্রীরামকৃষ্ণ ছিলেন অথচ চলে গেলেন, চাঁদের হাট যেন ভেঙে গেল, সুতরাং জগতের আর কিছু ভালো লাগছে না। এই ভালো না লাগা থেকে সম্পূর্ণ অপরিগ্রহ যাকে বলে, যে বাড়ির কিছু নেবো না, পয়সা করি, অন্যদের কাছ থেকেও কিছু নেবো না, গিয়ে নিজেরা নিজেরা থাকবো, কারোর সম্মান চাই না, কারোর নিন্দাতেও প্রক্ষেপ করি না, শুধু তাকে অন্তরের মধ্যে নিয়ে থাকবো। এই যে ভাব, শ্রীরামকৃষ্ণ চোখ বুঝছেন বাইরের দিক থেকে, আর অন্তরে তিনি চোখ মেলছেন, এইটা মহেন্দ্রনাথ যেভাবে বর্ণনা করেছেন সেটি অনবদ্য। আর ওই যে দাদা চলে গেলেন মঠে, ওদের যে বাড়ি, যেখানে আমরা বসে আছি এখান থেকে একেবারে কাছে, তো সেইখান থেকে বরানগর মঠ যদি ভাবি বেশি দূর তো নয়, কিন্তু মনোজগতের দিক থেকে অনেক দূর। যে দাদা খুব ব্রিলিয়ান্ট, দাদা খুব অনুভবী ছেলে, কিন্তু সেই দাদা ওই পরমহংস মশাইয়ের নাম নিয়ে বেরিয়ে চলে যাবে, এইটা মানসিকভাবে অনেক দূরে। কিন্তু এই যে বেরিয়ে যে চলে গেলেন, তাতে দাদার প্রতি কি মনোভাব হতে পারত জানি না আমরা, কিন্তু ঠাকুরের সন্তানদের পূর্বাশ্রমের কথা যদি ভাবি,
সেখানে তো মোটেও এমন নয়, আপনারা জানেন যে যারা যারা বেরিয়ে এসছেন তাদের বাড়ির লোকও দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তা তো নয়। অনেক রেজিস্ট্যান্স ছিল, স্বাভাবিক। কিন্তু মহেন্দ্রনাথ স্ট্যান্ডস অ্যাপার্ট। কেন না, তিনি খুঁজছেন যে দাদা কোথায় গেল, এবং খুঁজতে 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 ওই খবরাখবর সবই ছিল, তবু পোড়ো বাড়ি তো, আর তখন তো গুগল ম্যাপ ছিল না, ভালো হয়েছে একদিক দিয়ে। তো খুঁজে 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 তিনি গেছেন বরানগর মঠে, এবং সেখানে গিয়ে যেদিনকে গেছেন সেদিনকে দাদাকে দেখতে পাননি, কিন্তু দাদার যারা সহযোগী, দাদার যারা সতীর্থ, দাদার বয়সী, দাদার থেকে কম, দাদার থেকে বেশি, তাদেরকে দেখে ভীষণ আনন্দ হচ্ছে। দু চার লাইন পড়বো। বরানগর মঠ স্থাপনের কয়েক দিবস পর সকালে খুঁজিতে খুঁজিতে পরামানিকের ঘাটের গলিতে যাইলাম। মুন্সিদের পোড়ো বাড়ির সদর দিকটায়, অর্থাৎ যেখানে ফটকটা ছিল সেখানে ফুলের গাছ ছিল। দেখি না যুবক শশী মাথা নেড়া করেছেন, একখানি কাপড় খানিকটা গায়ে দেওয়া, ফুলের সাজি হাতে করে ফুল তুলছেন। আমি দেখে তো হাঁপ ছেড়ে বাঁচলুম, যা হোক একটি ঠিকানা পাওয়া গেল। এই যে হাঁপ ছেড়ে বাঁচলুম মানে দাদাকে খুঁজে পেলাম তা নয়, ওই ভেতরের মধ্যে ওই ভাবটা রয়েছে। ওই যে ব্রহ্মানন্দজি বলছেন যে সাদা কাপড়ের সন্ন্যাসীর বেশি অধিক, তো বলছেন যে আমি দেখে তো হাঁপ ছেড়ে বাঁচলুম, যা হোক একটি ঠিকানা পাওয়া গেল। শশী মহারাজ বললেন, কি রে তুই কি করে এলি? আমি বললাম, অনেক খুঁজে খুঁজে এসেছি। শশী মহারাজ বললেন, পাশের দরজাটা দিয়ে ভিতরে যা, একটা উঠান পাবি। উঠানের পশ্চিম দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে উপরে যাবি, তারপর একেবারে বাঁ দিকে ভিতরের দরজা দিয়ে উত্তর দিকে গেলে দেখবি সকলে আছে। আমি ফুল তুলে পরে যাচ্ছি, তুই আগে যা। আমি তদ্রূপই করিলাম। গিয়ে দেখি তারকদা, রাখাল মহারাজ, নিরঞ্জন মহারাজ প্রভৃতি অনেকেই রয়েছেন। এইতে খুব আনন্দ হলো। তারপর কথাবার্তা করে ফিরে এলাম। এই পুরো বর্ণনাটার মধ্যে এমন একটা সজীবতা আছে আমার মনে হয়, আপনারাও শুনছেন, ভেবে দেখবেন যে সব আমাদের জানা, এইসব সংবাদ ইতিহাস এগুলো তো সব গ্রন্থ মধ্যে এসেছে, কিন্তু মহেন্দ্রনাথের বর্ণনার মধ্যে দিয়ে মনে হয় যেন সেই তাপসদেরকে আমরাও যেন ফ্রেশ নতুন করে দর্শন করছি। এইটা তার বর্ণনার একটা প্রসাদ গুণের জায়গা। আর ওই যে বরানগর মঠের যে বাড়ি, তার সঙ্গে যে বৈরাগ্য, ব দিয়ে দুটোই, যদিও বাড়ি কিন্তু তার সঙ্গে বৈরাগ্য আছে। নামকেও আসতে পারি, কিন্তু বৈরাগ্যই আসল, যে একটা মাথা গোঁজার ঠিকানা একটা দরকার ছিল, সেইভাবে পড়েছেন। তো সেখানকার কথা মহেন্দ্রনাথ বলছেন। আবারও বলছি যে অনুধ্যান গভীরভাবে ধ্যান করছেন, এবং সেইখান থেকে এগুলো উঠে আসছে। এই গভীরভাবে ধ্যান করলে না এসেনশিয়াল পয়েন্ট গুলোকে তুলে আনা যায়। আজকে বিবেকানন্দ সোসাইটিতে কি হচ্ছিল, এলোমেলো ভাবে যদি ভাবি দুটো চারটে উঠবে, কিন্তু যদি গভীরভাবে ধ্যান করি তাহলে সামারাইজ করে ঠিক ঠিক জায়গাগুলো উঠবে। মহেন্দ্রনাথ সেই কাজটি করছেন, বাড়ির বর্ণনা দিচ্ছেন, দিয়ে বলছেন যে একতলায় যে জায়গাটা ছিল বরানগরের বাড়ি, সেইখানে শিয়ালেতে ইঁদুরেতে মাটি তুলে কোথাও কোথাও এক কোমরের বেশি করে ফেলেছিল। ইংরেজিটা বেশ শুনতে ভালো, ডিলাপিডেটেড হাউস আমরা কায়দা করে বলি, কিন্তু যারা ছিলেন তারা জানতেন যে কি বস্তু সেখানে ছিল। তো মহেন্দ্রনাথ বলছেন যে এইরকম সেখানকার অবস্থা। একটা ঘরে বেড়া দিয়ে 2-3 টুকরো খাটাল তৈরি হয়েছিল, মানে ওই ভালো ভালো ভাষায় বলতে গেলে কিউবিকল, কিন্তু আসলে ওইগুলো ওই রকমই। এবং সেইগুলোতে কি হতো, একটাতে রাখাল মহারাজ, একটাতে যোগীন মহারাজ, আর একটাতে কালী মহারাজ তপস্যা করতেন। ওইটুকুনি শুধু সেপারেট করে নিয়ে একটু প্রাইভেসি সেইটা করে নিয়ে তারা ওইখানে তপস্যা করতেন। আর রাত্রিরে শোবার সময় মাথার নিচে চাটাইয়ের তলায় নরম ইট থাকতো, নরম ইট। এরকম লিখছেন যে সেইভাবে করে তারা শুতেন, যেহেতু কোনো কিছু সংস্থান নেই। তাহলে তপস্যা করছেন কেন? আবারও আমাদের মতো যারা এই বিষয়টার ছাত্র, আমরা নিত্যই শিখছি এবং উদ্বুদ্ধ হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। কিভাবে বুঝছি এইভাবে যে ওই যে ঠাকুরকে দেখছেন না, অতএব কিছু ভালো লাগছে না, সেইখান থেকে তপস্যা। এই তপস্যা, এই কৃচ্ছতে কোনোভাবে ইম্পোজড নয়, কম্পালসারি কিছু নয়, কোনো কম্পালশন নেই, কিন্তু ভালো লাগছে এটা করতে। এটা মনে হয় সারা পৃথিবীর অধ্যাত্ম জগতের একটা সম্পদ হয়ে থাকবে, এবং সেই সম্পদকে হাইলাইট করবার জন্য মহেন্দ্রনাথ দত্ত মানুষের মনে ছিল জাগ্রত থাকবেন। বরানগর মঠের যে বর্ণনা উনি দিচ্ছেন, আমরা ইঞ্জিনিয়ারিং এর লোক, কিন্তু আমাদের মনে হয় যে সেই বাড়িটা কি করে ছিল। কেননা যে বর্ণনায়, যে ধরুন কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে নিচের তলায়, তাহলে উপরের ঘরগুলোর ওইরকমই দশা ছিল, সেখানে ওরা সব রয়েছেন। এবং যদি তাদের বডি মাস ভাবি, তাতে বাড়িটার উপরে যে লোড ছিল, তারপরে আবার সন্ধ্যের সময় আরতি হচ্ছে,
এবং সেই ভাবেতে তারা নৃত্য করছে, বাড়ি ধসে পড়ে যাওয়ার কথা, পড়েনি তো। তাহলে কি বাইন্ডার ছিল, কি সিমেন্ট ছিল, কি কারণে বাড়িটা পড়লো না? আমাদের মনে হয় যে কোনো সিমেন্ট টিমেন্টের কারণে পড়ে। বাড়িটাকে ধরে রেখেছে ঠাকুরের সন্তানদের ত্যাগ বৈরাগ্য, যেটার কাছে কোনো সিমেন্ট আসতে পারে না। সেই অনুমানটা করতে ইচ্ছে করে মহেন্দ্রনাথ দত্তের বর্ণনার সূত্র ধরে। ত্যাগের কথায় তিনি লিখছেন যোগীন মহারাজের কথা। শ্রীরামকৃষ্ণের সন্তান যোগীন মহারাজ সাবর্ণ রায়চৌধুরী বংশের ছেলে। যোগীন মহারাজকে তিনি দেখছেন চিতপুরের কাছে, একদিনকে দেখতে পাচ্ছেন, লিখছেন চিতপুরের কাছে তিনি দেখলেন সাবর্ণ চৌধুরীর বাড়ির ছেলে, এই কথাটা লিখলেন। আসলে অনেক আগে থাকতেই চিনতেন যোগীন মহারাজকে, আর যোগীন মহারাজের সঙ্গে তার খুব প্রীতির সম্পর্ক। একটু একটু শ্লীল অশ্লীল মিলিয়ে সব কথাবার্তা হতো, খুব উচ্চ স্তরে, কিন্তু ওই ভঙ্গি। তো সেই যোগীন মহারাজের সঙ্গে হঠাৎ দেখা, দেখছেন লম্বা চেহারা, খালি গা খালি পা, ওই বংশের ছেলে। তিনি ওইভাবে যাচ্ছেন চিতপুরের কাছ দিয়ে, পিঠে ঝুলিতে কিছু আনাজ তরকারি রয়েছে, হাতের হাঁড়িতে কিছু রসগোল্লা, কিন্তু মুখে স্নিগ্ধ শান্ত ভাব। দেখে মহেন্দ্রনাথ অবাক হয়ে যাচ্ছেন যে সাবর্ণ চৌধুরীর বাড়ির ছেলে তিনি এইভাবে যাচ্ছেন। এই অবাকের জায়গাটাতে এক দু মিনিট লিঙ্গার করতে চাইছি। এই যে অবাক হচ্ছেন, তার মানে হলো কি, যে ওই বাড়ির ছেলে, নিজের দাদা, অন্যদের দেখছেন কালী তপস্বী, তিনি বলতেন যে বাপরে বাপ কি বড় স্কলার তিনি, কালীপ্রসাদ, উত্তরকালের স্বামী অভেদানন্দজি। তো এরা কেন এই লাইফটা লিড করছেন? এরা লিড করছেন শ্রীরামকৃষ্ণের কথা ভেবে। তাহলে সেই শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? এইটা মনে হয় মহেন্দ্রনাথের জীবনে শ্রীরামকৃষ্ণের অবস্থান এবং বিশেষভাবে আগমন ওই তরুণ তাপসদের মধ্যে দিয়ে, তাদের মধ্যে দিয়ে তিনি দেখছেন। মাস্টারমশাই লিখছেন, যদিও তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছেন যেভাবে, সেটা আপনাদের কাছে কি বলবো, কিন্তু বরানগর মঠে তিনি বলছেন যে তিনি কেন ছুটে ছুটে যান যে ওই তরুণ তাপসদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ কি রূপে প্রতিবিম্বিত হইতেছে, এইটা দেখবার জন্য মাস্টারমশাই যান। তা সেটা তিনি আগে থাকতে ঠিক করেই গিয়েছিলেন, কিন্তু যখন মহেন্দ্রনাথ গেছেন তখন এইসব দৃশ্য দেখে তিনি ভাবছেন নিশ্চয়ই যে সেই পরমহংস মশাই কে ছিলেন, বা সেই শ্রীরামকৃষ্ণ কে ছিলেন। মনে হয় এভলিউশনের ধারাটা বা বিবর্তনের ধারাটা এইরকম। এই যে যোগীন মহারাজকে দেখলেন, এর বিপরীতে যদি কারোর কথা ভাবার চেষ্টা করি, যে বাবা জমিদার বংশের ছেলে, এর বিপরীতে কে আছেন? অবশ্যই মনে করবে লাটু মহারাজের কথা। এই লাটু মহারাজকে তাঁর রামদাদার বাড়িতে তিনি দেখেছেন। prior to Natu Maharaj's meeting with Sri Ramakrishna, হেল্পারের কাজ করছেন তিনি, সেই অবস্থাতে দেখেছেন। কিন্তু অবাক হয়ে গেছেন যে রামদাদার বাড়িতে যে লাটুকে দেখেছি, পরবর্তীকালে যখন মঠে দেখছেন তাকে, তখন দেখে অবাক হয়ে যাচ্ছেন। দেখছেন যে তার গায়ের রং উজ্জ্বল হয়ে গেছে। কি অসাধারণ অবজারভেশন! এই হচ্ছে অনুধ্যান। বলছেন গায়ের রং উজ্জ্বল হয়ে গেছে, চোখের দৃষ্টি স্থির ও শান্ত, কথাবার্তা গম্ভীর ও স্নেহপূর্ণ। এইরকম তিনি দেখতে পাচ্ছেন যে সেই লাটু আর নেই, পরিবর্তিত হয়ে গেছে। নরেন্দ্রনাথ প্রভৃতির পাশে বসেছে, ওর নাম ধরে ডাকছে। ওটা অবাক হচ্ছেন যে আমাদের সেই লাটু। আজকে ভক্তেরা মাথায় করে রেখেছেন লাটু মহারাজ বলে, কিন্তু মহেন্দ্রনাথের দৃষ্টিতে যখন দেখছি তখন সেটিও ভারী সুইট, তাতে কোনো সন্দেহ নেই যে সেই হেল্পার ছেলে, যত ভালোই হোক না কেন, নরেন্দ্রনাথকে নাম ধরে ডাকছে। কেবল রামদাদা ও সুরেশ মিত্রকে দেখলে কিছুটা সংকোচের সঙ্গে কথা বলছে, সুরেন্দ্রনাথ মিত্র। তো রামচন্দ্র দত্ত মশাই এবং সুরেন্দ্রনাথ মিত্র মশাই, এদেরকে দেখলে একটু সংকোচের সঙ্গে কথা বলছে, কিন্তু অন্যদের নাম ধরে ডাকছে। কিন্তু এই যে অফেন্স নিচ্ছেন না কিছু মহেন্দ্রনাথ, বুঝতে পারছেন যে ভেতরে ভেতরে পরিবর্তন হয়ে গেছে। ওই যে বলছিলাম যে কার জাদু স্পর্শে পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে এই অ্যাকসেপ্টেন্স যে নিজের দাদা নরেন্দ্রনাথ, যদিও তখন তিনি পৃথিবী বিখ্যাত হননি, কিন্তু বোঝা যাচ্ছে তো যে এ তো অন্য রকমের ট্যালেন্ট। তার পাশে বসে লাটু মহারাজ বা লাটু তার নাম ধরে ডাকছে, কিন্তু মহেন্দ্রনাথ সর্বান্তকরণে সেটাকে গ্রহণ করছেন এবং একটি অদ্ভুত উক্তি করছেন। বলছেন, এ যেন সিমলা লাটু আর নয়, ঋষি কুমার হয়েছে। এগুলো মনে হয় ভক্তদের অনুধ্যানের পক্ষে একটি মণিমাণিক্য। আমার নিজের কথা এখানে কিছুই নেই, মহেন্দ্রনাথের প্রসঙ্গকে স্মরণ করছি, যে বলছেন যে এ যেন সিমলার লাটু আর নয়, ঋষি কুমার হয়েছে। তাহলে ওই যে পুরো দলটা যে গড়ে উঠছে, ঠাকুরের সন্তানদের দল, সেইটাকে যিনি গড়ে তুলছেন, ওই বিদ্বান নরেন্দ্রনাথ, কালীপ্রসাদ, তাদেরকে যিনি মোল্ড করছেন, আবার অজ্ঞাত কুলশীল লাটুর মধ্যে থেকে ঋষি কুমারকে যিনি তুলে আনছেন, সেই শ্রীরামকৃষ্ণের কথা নিশ্চয়ই মহেন্দ্রনাথের মনে পড়ছে।
আবার কৃচ্ছতার কথাতেও যদি আসি, কৃচ্ছতার কথা কি সুন্দর বর্ণনা। মানে যদি কেউ এই বক্তৃতা থামিয়ে, মাইক টাইক থামিয়ে নিজের বাড়িতে বসে বসে ভাবেন, তাহলে হয়তো আর কিছু বলতে ইচ্ছে করবে না। আমরাও যখন এই বক্তৃতা উপলক্ষে পড়ছি নতুন করে আবারও, তখন এক সময় বক্তৃতা ভুল হয়ে যাচ্ছে যে কি আর বলবো, এ তো নিজের মনে মনে অনুধ্যানের। কেন? যেখানে কিনা বলছেন যে ও কি রকমের কষ্ট করছেন, খাচ্ছেন কি ভাত, নুন, লঙ্কা, এই পর্যন্ত ঠিক আছে, এটা হচ্ছে মেনুর মধ্যে থাকবে ভাত, নুন, লঙ্কা। আর কোন দিন থাকবে কোনটা, পায়েস টায়েস নয়, তেনাকুচুর পাতা। যদি কোনো দিন জুটলো তাহলে ওইটা, নাহলে ভাত, নুন, লঙ্কাটা ঠিক আছে। আর কি খাচ্ছেন কিরকম ভাবে, তার মানে ওই কৃচ্ছতাকে নিয়ে সেলিব্রেট করছেন। উপনিষদে বলছেন যে জগৎকে ত্যাগ করার দ্বারা ভোগ করো, তার যাই মানে হয়ে থাকুক না কেন। এইখানে দেখছি যে অ্যাপারেন্ট যে জগৎ, তাকে অস্বীকার করে কি অসাধারণ ভাবে এরা স্পিরিচুয়ালি এনজয় করছেন। এবং সেখানে বলছেন মহেন্দ্রনাথ, সেই ভাতগুলো, যে ভাত, নুন, লঙ্কা বলেছেন, বলছেন সেই ভাতগুলো একটা কাপড়ে ঢেলে সকলের চারিদিকে ঘিরে বসতো, এবং সেই লঙ্কা জলের একটা বাটি ভাতের গাদার উপরে রাখতো। একবার করে ভাত মুখে দিত, আর একবার লঙ্কার জল মুখে দিত। জিভটা জ্বলে উঠলে ভাতটা নেমে যেত। এই ভাত এরকম কৃচ্ছতা। আপনারা কেউ কেউ দুঃখের উক্তি করছেন, শব্দ করছেন, আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু সেই সময়তে যারা বড়নগর মঠে, তাদের কাছে কিন্তু অন্যরকম। যে তোমরা ভোগ করে খুব আনন্দ থাকো, কিন্তু আমরা ভোগকে ত্যাগ করে কিরকম আনন্দে আছি জগৎবাসী দেখে যাও। This was possibly the message which was to be broadcast from বড়নগর মঠ। এবং সেখানে মহেন্দ্রনাথ বলছেন এই ভাত খাওয়ার সময় সকলের কি আনন্দ। একবার করে ভাত খাচ্ছে আর উচ্চ ঈশ্বরে আনন্দে চিৎকার করছে, এবং উচ্চ বিষয়ের নানা কথা চলছে। এইরকম কৃচ্ছতার কাহিনী বলছেন। আবার বলছেন মহাপুরুষ মহারাজের কথা। মহাপুরুষ মহারাজকে এত তিনি ভালোবাসেন। একদিনকে দেখেছেন হঠাৎ করে, এরা তো মাঝে মাঝে ওই থাকছেন, আবার মাঝে মাঝে চলে যাচ্ছেন, তপস্যায় এরকম হচ্ছে। একদিনকে দেখে তাকে নিয়ে এসেছেন রামতনু বোসের গলির বাড়িতে, তাকে নিয়ে এসেছেন, এবং তার তারকদাকে তিনি নিয়ে এসেছেন। নিয়ে এসে দেখছেন যে গায়ে ধুলো কাদার মোটা সর পড়ে গেছে, এমনই তাদের তপস্যা। মাথায় উস্কো ফুস্কো চুল, গালে কোঁকড়ানো দাড়ি, পাটা ফেটে গেছে একেবারে। তিনি তারকদাকে খুব আদর করে বলছেন, তুমি কলের নিচে বসো, আগে চান করি বলে কলের নিচে চান করছেন, এবং কাদাটে জল বেরোচ্ছে। এমন অনেক ভক্ত আছেন বোধহয় সেই কাদাটে জল আর যদি পেতেন তাহলে সেটিকে চরণামৃতের মর্যাদা দিতেন। তা বলছেন যে কাদাটে জল বেরোচ্ছে। আর মহাপুরুষ মহারাজ কি বলছেন সেটিও মহেন্দ্রনাথের সূত্রে পাচ্ছি। মহাপুরুষ মহারাজ বালকের মতো বলছেন, সমস্ত রাত্রি ধুনির পাশে বসে জপ করি, আর দিনের বেলায় গঙ্গায় 3টা ডুব দিয়ে আসি। গাও ঘষিনি, গাও মুছিনি, যেখানে সেখানে পড়ে থাকি, সেই জন্য গায়ে এত কাদা লেগেছে। আমাদের মন্তব্য নিষ্প্রয়োজন। খাবার দাবার, ওই যে ভাতটা এটা ওটা যে রয়েছে, সেও খেতে চাইছেন না কেউ কেউ। তারা কি করছেন, তারা বলছেন যে খাবো না। উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দজি, তিনি ওইখানে ওই সেই তাপসদের মধ্যে একজন, তিনি বলছেন খাবো না, শুধু তপস্যা করে যাবো। মহাপুরুষ মহারাজ বয়সে সবচেয়ে বড়, তিনি গিয়ে দরজায় ধাক্কা মারছেন, তো তিনি উঠছেন না, বলছেন না উঠবো না। আর তারপর মহাপুরুষ মহারাজ খুব বলাতে তিনি রাজি হলেন এক শর্তে, যে তিনি এসে খাবেন, কিন্তু মহাপুরুষ মহারাজ তাকে স্পর্শ করে থাকবেন, তাতে নাকি ধ্যানের কাজ হবে। এই জন্য বলছিলাম যে আমার মতো বক্তার পক্ষে এগুলো শিক্ষণীয়, বারবার শ্রবণের। তো তিনি এলেন, মহাপুরুষ মহারাজ তাকে ছুঁয়ে রইলেন, তাও 5-6 গ্রাসের বেশি তিনি খেলেন না, আবার ঘরে চলে গেলেন। মহেন্দ্রনাথের মাধ্যমে এটা পাচ্ছি বলে মহেন্দ্রনাথের কাছে আমরা চির ঋণী। একদম অন্যদিকের প্রসঙ্গে গিয়ে শেষ করবো, সেটি হচ্ছে যে এই যাদের কিনা এইরকম তীব্র বৈরাগ্য, তাদের কাছে লোকে যেতে পারতো কি? তারা কি মানে ভীষণ ভয়ানক একটা রকমের রূপ নিয়ে থাকতেন নাকি? সেরকম ভাববার কোনো কারণ নেই। কারণ মহেন্দ্রনাথ বলছেন যে এদের মধ্যে যে ভালোবাসা ছিল, সেটার মানে বলে বোঝানো যায় না। বলরাম বাবুর বাড়িতে একদিন বারান্দায় যোগীন মহারাজের সঙ্গে তার কথা হচ্ছে, এবং যোগীন মহারাজের সঙ্গে মহেন্দ্রনাথের কথা হচ্ছে। আর তখন ওই মাঝে মাঝে স্ল্যাং ইউজ করে নিজেদের মধ্যে সব কথা হতো। মহেন্দ্রনাথকে যোগীন মহারাজ বলছেন, তুই তো সারা কেবল বাইবেল পড়িস, তুই তো সারা খ্রিস্টান, এইসব মজা হচ্ছে। বল দেখিন এক কথায় যিশুর উপদেশের সারমর্ম কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। মহেন্দ্রনাথ বলছেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। যোগেন মহারাজ বললেন, দেখ, যিশু যত কিছু বলেছেন
তার সার কথা কি হচ্ছে জানিস? This is my last commandment, that ye should love each other well. এইটাই হলো যিশুর উপদেশের সারমর্ম। অর্থাৎ সেই কৃচ্ছতার সময়তে যোগীন মহারাজ বলছেন মহেন্দ্রনাথকে ওইরকম নিজের ভাইয়ের মতো প্রায় গায়ে ধাক্কা মেরে, যে যিশুর উপদেশের সারমর্ম হচ্ছে যে তোমরা নিজেদেরকে খুব খুব করে ভালোবাসবে। এটাই হচ্ছে যিশুর উপদেশের সারমর্ম। এই যে ভালোবাসা পারস্পরিক এবং জগতের প্রতি ভালোবাসাটা যেন ভেতরে সুপ্ত হয়ে আছে, বিকাশোন্মুখ একটা অবস্থা, সেই ভালোবাসার কথা বলতে গিয়ে আপনার উত্তর কলকাতার মানুষ প্রায় সকলেই আছেন, তাদের কাছে বলতে ভাষার দ্বিধা নেই। আজকালকার ভাষা অনেক সফিস্টিকেটেড, কিন্তু মহেন্দ্রনাথ বলছেন যে ওই যে বরানগরের বাড়ি, সেখানে পরস্পরের মধ্যে কি ভালোবাসা ছিল তার অন্যতম হচ্ছে যে সকালবেলায় পায়খানা যাবে লোকে, মানে তার আগে নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে যে কে আগে উঠে সমস্ত পরিষ্কার করে ঝকঝকে টকটকে রাখতে পারে। একজন যাচ্ছেন, গিয়ে দেখছেন তার আগেই তার একজন সতীর্থ তিনি সেটা পরিষ্কার করে রেখেছেন। এইটা ভালোবাসার অন্যতম নিদর্শন। ইট ইজ রিয়েলি সো, তাতে কোনো সন্দেহ নেই। বলছেন একটি দৃশ্য এখন আমার চোখের উপর রহিয়াছে। ভিতরকার বাড়ির খিড়কির দিকে একটি পুকুর ছিল। ভিতরকার বাড়ির খিড়কির দিকে একটা পুকুর ছিল। তুলসী মহারাজ, স্বামী নির্মলানন্দজির কথা বলছেন, তুলসী মহারাজ এক কলসি জল কাঁধে আর এক কলসি জল হাতে লইয়া সিঁড়ি দিয়ে উঠে উপরকার খোলা ছাদের দক্ষিণ দিকের যে পায়খানাটা সেইটি ধুইয়া ফেলিতেন এবং বড় বড় মাটির গামলাতে জল ভরে রাখতেন। জল তুলে তুলে তার বাঁদিকের কাঁধেতে একটা দাগ পড়ে গেছিল। বলছেন তুলসী মহারাজকে তিনি দেখেছেন, আর বাকিরা না গোপনে গোপনে করতেন। তুলসী মহারাজকে তিনি দেখেছেন যে সে তুলে ওর পায়খানা পরিষ্কার করে রাখছে। আপনারা শুনলে চমকে উঠবেন, হয়তো অনেকেই পড়েছেন, কেউ কেউ পড়েননি, আমি জানি না তো, কিন্তু আমি যখনই পড়ি আমার চমক লাগে। কোনখানে জানেন? যেখানটা পড়লাম তার মধ্যে একটা জায়গায় ড্রপ করে গেছি। সেটা হচ্ছে ওখানে লিখছেন যে উপরকার খোলা ছাদের দক্ষিণ দিকের যে পায়খানাটা সেইটি ধুইয়া ফেলিতেন। এরপরে ব্র্যাকেটে মহেন্দ্রনাথ 3 বার লিখেছেন প্রণাম করি, প্রণাম করি, প্রণাম করি। ওই যে ভালোবাসার নিদর্শন, সেইটিকে এইভাবে তিনি ব্যক্ত করেছেন। আর তার একটা আনন্দময় জীবন যে বরানগর মঠে সকলের যে আনন্দময় জীবন, সেই আনন্দময় জীবনের বর্ণনা দিয়েছেন। বলছেন যে ওই যে বলছিলাম যে সেই তাপসদের জীবন মোটেও গোমরা মুখ ছিল না। তো আনন্দময় জীবনের বর্ণনা দিচ্ছেন। বলছেন একটা লোক কোথা থেকে এসেছিল একবার, এটি আলমবাজার মঠের ঘটনা। বলছেন যে সেটা বাবু, তার সোনার চশমা, কোট, চেন দেওয়া ঘড়ি, হাতে চামড়ার কুড়ি আর ব্যাগ। সে কোথা থেকে এসছে কি জানি, এসে সদানন্দ মহারাজজি, তখন সকলে গুপ্ত মহারাজ বলে চেনেন, তাকে কোথায় তিনি চিনতেন, পূর্ব পরিচিত। বলছেন ও গুপ্ত, আমার চশমাটা ধর। চশমাটা ধরবে কিসের জন্য? বলছেন আমার সমাধি আসছে। তো এরকম ভাবে সেই ভদ্রলোকটি বলছেন। তো গুপ্ত মহারাজের হাতে তিনি ব্যাগ ট্যাগ সব দিয়ে দিলেন, দিয়ে হাত বেঁকিয়ে মহেন্দ্রনাথ বলছেন মুখে বুর বুর করে আওয়াজ করতে করতে কেউ একটা সমাধিস্থ হয়ে গেলেন। গুপ্ত মহারাজ পিছন থেকে 2 হাত ছড়িয়ে দিয়ে তিনি ধরে রেখেছেন। এরা কি সমাধি জানেন না, কিন্তু পুরোটা উপভোগ করছেন ব্যাপারটা, যে দেখি কোথায় যায়। ওমা মিনিট 2 বাদে ওর সেই সমাধি হয়ে গেল, শেষ হয়ে গেছে। চশমা ব্যাগ সব নিয়ে নিলেন, এমনকি ব্যাগটা খুলে আবার দেখে নিলেন সব ঠিক আছে কিনা। ওরে তারপরে বললেন যে খেয়া নৌকো পারবে, বালিতে যেতে হবে, হুগলিতে একটা কাজ আছে, বলে বেরিয়ে চলে গেলেন। যেই যাওয়া, তারপরে এনারা ওই ব্যক্তিকে নিয়ে যেটা শুরু করলেন, সেটা আধুনিক কালে যা বলে সেই শব্দটা বলবো না, তো সেইটা শুরু করলেন করে মহাপুরুষ মহারাজ, অফ অল পারসনস মহাপুরুষ মহারাজ বলছেন ও গুপ্ত, আমার চশমাটা ধর, আমার সমাধি আসছে। তো ধরে সেখানে তাই নয়, মহাপুরুষ মহারাজ তারপর ব্রুর ব্রুর করছেন, আর গুপ্ত মহারাজ দুটো হাত দুদিকে স্ট্রেচ করে পেছনে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য কি জগৎ ভুলবে? এই নির্মল আনন্দের দৃশ্য, ভালোবাসার এই নতুন সংস্কৃতি। যোগীন মহারাজ বলতেন, আবারও যোগীন মহারাজ মহেন্দ্রনাথ দত্তকে বলতেন যে দেখ, যিশুর সময় কতগুলো ত্যাগী এসে জগতে আলোড়ন ফেলে গিয়েছিল, এবারেও কতগুলো ত্যাগী জগৎ তোলপাড় করে ফেলবে। আর মহেন্দ্রনাথ লিখছেন, তখন কিছুমাত্র বুঝতে পারিনি যে পরে রামকৃষ্ণ মিশন বলে একটা সংঘ হবে, আর এতগুলি ত্যাগী সাধু পৃথিবীময় পরিব্যাপ্ত হবে। এই যে বললাম যে শ্রীরামকৃষ্ণ একেবারে অর্ডিনারি দেখতে, অ্যাপারেন্টলি তাকে দেখে বুঝতে পারেননি যেন একটা স্ট্রং রিলিজিয়াস মুভমেন্ট, ভাব আন্দোলন গড়ে উঠবে। সেই ভাব আন্দোলন সম্পর্কে মহেন্দ্রনাথের সিদ্ধান্ত 2টি। একটি বলছেন, রামকৃষ্ণ মিশন যে শক্তি এখন প্রকাশ করিতেছেন, তাহা কাশীপুর উদ্যান ও বরানগর মঠেই সঞ্চিত হইয়াছিল। এটি তার অবজারভেশন। আরেকটি হচ্ছে,
যতদিন পর্যন্ত রামকৃষ্ণ সংঘের ভিতর অকপট ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, সেবাভাব ও পরস্পরের প্রতি শ্রদ্ধার ভাব থাকিবে, ততদিন পর্যন্ত রামকৃষ্ণ সংঘের প্রসারণ হইবে। মোট কথা, বরানগর মঠের ও আলমবাজার মঠের ভাব যেন চিরকাল আদর্শ হইয়া থাকে, তাহা হইলেই সংঘের ভূয়সী কল্যাণ হইবে। এই পর্যন্তই আমাদের বক্তব্য। আর ওই যে আগে বলা হচ্ছিল যে মহেন্দ্রনাথ সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী, অনেক লিখেছেন, কিন্তু আমাদের মনে হয় সত্যি সত্যি এই যে অনুধ্যান যেটা তিনি করেছেন না, এইখানে তার সবচেয়ে বড় সত্তাটা রয়েছে। এবং এই অনুধ্যান, ধ্যান কথাটিকে যদি টেম্পোরারি সরিয়ে রাখি, অন্য একটা শব্দ যোগ করি, অনুবীক্ষণ। তিনি না একটা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে আমার মনে হয় যে রাদার আনএক্সপ্লোরড জায়গাগুলো, ওই বরানগর মঠ, আলমবাজার এবং এই ভাব আন্দোলনের ভেতরের যে স্রোত, সেইখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে দেখো, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে এই যে আন্দোলন গড়ে উঠেছে, এর আনাচে কানাচে কত মণি পড়ে আছে। সেই জন্যে মহেন্দ্রনাথের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, এবং পূর্ণ দর্শন মহেন্দ্রনাথের প্রতিও আমাদের সশ্রদ্ধ প্রণতি, যার মাধ্যমে এই রামকৃষ্ণ সংঘকে আমরা দর্শন করতে পারছি এবং আমাদের অশেষ পুণ্য হচ্ছে।